মাধ্যমিক স্কুলে বার্ষিক পরীক্ষা হচ্ছে না এবার, জানালেন শিক্ষামন্ত্রী। করোনার এ সময়ে সক্রিয় রাখা শিশুর শারীরিক মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি। দেশে ঢোকা মাত্র পিকে হালদারকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের। কাজ হয়নি মালিকদের হুমকিতে নৌ শ্রমিকদের ধর্মঘট অব্যাহত। এটি নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি বেলা ৩টা নিউজ আওয়ারে। এতক্ষণ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা মহামারীর কারণে এবছর মাধ্যমিক স্তরে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। আজ এক অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী স্বীকার করে নেন, টেলিভিশন এবং অনলাইন ক্লাসের মাধ্যমে শতভাগ শিক্ষার্থীর কাছে পৌঁছানো সম্ভব হয়নি। মার্চ মাস থেকেই বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। শীতকালে করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভের শঙ্কা বিশেষজ্ঞদের। এমন পরিস্থিতিতে পিইসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষা বাতিল করেছে সরকার। এরই ধারাবাহিকতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি কেমন হবে তা জানাতেই বুধবার অনলাইন প্রেস ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। মাদ্রাসা শিক্ষা বোর্ড, আমাদের ঢাকা বোর্ডের চেয়ারম্যান মন্ত্রী জানান, সাধারণ সময়ে বিভিন্ন শ্রেণীর জন্য নির্ধারিত সিলেবাস শেষ করার মাধ্যমে শিক্ষার্থীরা যেটুকু জ্ঞান অর্জন করত, করোনা মহামারীতে তাতে ব্যাঘাত ঘটেছে। তাই শিক্ষার্থীদের এই ক্ষতি পুষিয়ে নিতে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ৩০ কর্মদিবসের জন্য একটি পাঠ্যসূচি প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। সংক্ষিপ্ত এই পাঠ্যসূচির ভিত্তিতে প্রতি সপ্তাহে একটি করে অ্যাসাইনমেন্ট নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে শিক্ষার্থীদের। প্রতিষ্ঠান প্রধানগণ প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের নিকট পৌঁছানোর ব্যবস্থা করবেন। শিক্ষার্থীরা এই অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে পরবর্তী সপ্তাহের নির্দিষ্ট দিনে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেবে এবং পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবে। যেখানে এরকম স্থানান্তরের ঘটনা ঘটেছে সেখানে তারা তাদের নিকটবর্তী যে কোনো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে যোগাযোগ করে তারা এই সিলেবাস এবং এই অ্যাসাইনমেন্ট সেগুলো সংগ্রহ করতে পারবেন এবং অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে সেই শিক্ষা প্রতিষ্ঠানে তারা দিতে পারবেন। তবে এই মূল্যায়ন প্রক্রিয়া পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। কোনো পরীক্ষা নয়, আমরা এই মূল্যায়নটা যে করছি এই মূল্যায়নটাও যেন কোনো ধরনের চাপ সৃষ্টি না করে। এই মূল্যায়নটি কিন্তু তার পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার দিকে কোনো ধরনের প্রভাব ফেলছে না, কিন্তু এই মূল্যায়নটির মাধ্যমে আমরা পরবর্তী বর্ষে তাদেরকে কোন কোন জায়গায় কোথায় তাদের দুর্বলতা আছে সেগুলোকে আমরা কিভাবে পরবর্তী ক্লাসে আমরা অ্যাড্রেস করব, কি করে সেগুলোকে যেই দুর্বলতাগুলো আছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য সহযোগিতা করতে পারবো, সেই কাজের জন্য এই মূল্যায়নগুলো ব্যবহৃত হবে। তো আমি আপাতত মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। সবকিছু চলছে আগের মতোই। করোনায় সরকারি বিধিনিষেধ এখন শুধু শিক্ষা প্রতিষ্ঠানে। এমন বাস্তবতায় শিশু কিশোরদের কর্মক্ষম রাখতে খোদ প্রধানমন্ত্রী অভিভাবকদের বারবার আহ্বান জানিয়েছেন। আর এই আহ্বানে সাড়া দেয়া কতটা জরুরি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানাচ্ছেন আরফাত সিদ্দিকী। স্কুল মাঠে কিংবা আঙিনায় শিশুদের এই উচ্ছলতার ছবি এখন গণমাধ্যমের ভাষায় ফাইল ফুটেজ। প্রায় 7 মাস ধরে তালাবদ্ধ শহুরে শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য বিকাশের সব কয়টি কেন্দ্র। লকডাউন শেষে সবই শুরু হয়েছে আগের নিয়মে। করোনাকালে শুধু বন্দি জীবন শিশু কিশোরদের। ঘরবন্দি সময়ে চাকরিজীবী বাবা মার সঙ্গে শিশুদের সম্পর্কটা যখন আরো সুন্দর হবার কথা, অনেক ক্ষেত্রেই সেখানে হয়েছে ঠিক উল্টো। এখন যদি সারাক্ষণ বাচ্চাটা বাসায় এটা কেন করছো, এভাবে কেন করছো না, এই ভুলগুলো আমরা ধরি। ভুল ধরতে ধরতে বাচ্চারা মা বাবার উপর বিরক্ত থাকে বেশি, মা বাবাও বাচ্চার উপর বিরক্ত থাকে বেশি।
এই যে আমরা সোপ নিলাম। কিন্তু একটু সচেতন হলে এই সময়টা আরো কত সুন্দর হতো। দুই প্রজন্মের ভাবনা বিনিময়ের এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন এই শহরের বেশিরভাগ অভিভাবক। তাই বলে সময় কি একেবারেই ফুরিয়ে গেছে? যাদের ছাদে যাওয়ার সুযোগ আছে তাদের ছাদে যেয়ে খেলাধুলা করার চেষ্টা করতে হবে, বন্ধুদের সাথে কানেক্টিভিটি রাখতে হবে। সরাসরি হয়তো দেখা করা যাবে না, সেক্ষেত্রে অনলাইনে বা বিভিন্ন প্ল্যাটফর্মে তারা বন্ধুদের সাথে সম্পর্ক রাখবে এবং সেখানে তাদের সাথে ভাব বিনিময় করবে, কথা বলবে, বিভিন্ন খেলাধুলা করবে, বাড়িতে মা বাবার সাথে ক্যারাম লুডো খেলবে। প্রত্যেকের সাথে তারা নিজেদের আবেগের জায়গাটিকে পরিবর্তন করবে, আবেগের জায়গাটিকে তারা বিনিময় করার চেষ্টা করবে। এখন যেহেতু ওরা বাসায় বেশি সময়টা থাকছে, যদি এরকম হয় যে আমরা তাকে বাসার কাজগুলো কিভাবে করা যায়, তারপর ছোটোখাটো রান্না, ওই কাজগুলোতে যদি বাচ্চাকে ইনভলভ করা হয়, একটু রেসপন্সিবিলিটি দেওয়া হয়, এটা তুমিই করবে, হ্যাঁ, চাপিয়ে দেয়া না। নিজের কাজটা যদি নিজে করে তাহলে কিন্তু এটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হলো, ফিজিক্যাল প্লাস এটা মেন্টাল অ্যাক্টিভিটিস হলো। সে বুঝলো যে আমার কাজটা আমি করেছি, কনফিডেন্ট হলো। মনোবিজ্ঞানীরা বলছেন শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিকাশ একে অপরের পরিপূরক। পুরো একটি প্রজন্মকে বিষণ্ণ বিপর্যস্ত হওয়ার হাত থেকে বাঁচাতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। দেশের খোদ প্রধানমন্ত্রীও তাই বারবার একই আহ্বান জানাচ্ছেন। কেউ আর্ট করতে পারে, কেউ খেলাধুলা করতে পারে, যে যেটুকু পারে সেটুকু তাদের করতে হবে এবং সেভাবে নিজেদেরকে ব্যস্ত রাখতে হবে, যেন যখন স্কুল খুলবে তখন যেন তারা ভালোভাবে আবার স্কুলে যেতে পারে, পড়াশোনা করতে পারে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফিন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারকে দেশে প্রবেশ করা মাত্র গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা যুক্ত হব সহকর্মী জাভেদ আক্তারের সঙ্গে। জাভেদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। দেশে ফেরা মাত্র পিকে হালদারকে গ্রেফতারের যে নির্দেশ হাইকোর্ট দিয়েছে, এই বিষয়টি নিয়ে আর একটু বিস্তারিতভাবে যদি আমাদের দর্শকদের জন্য জানিয়ে দেন। পিকে হালদারকে দেশে ফেরার সাথে সাথেই যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে, এর পেছনে একটি ইতিবাচক কারণ রয়েছে। সেটি হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে এর আগে প্রায় ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, এটির প্রায় ২,৫০০ কোটি টাকা এবং আরেকটি প্রতিষ্ঠান রয়েছে পিপলস লিজিং, সব মিলে প্রায় ৩,৬০০ কোটি টাকার বেশি নামে বেনামে তিনি এই লোন নিয়েছিলেন এবং নিয়ে একটা পর্যায়ে তিনি দেশ ছেড়ে চলে যান। এবং এখন এই কোম্পানিগুলো যেগুলো ছিল, সেই কোম্পানিগুলো একেবারেই খুব, তো সেই গ্রাহক যারা আছেন এখানে, যারা অর্থলগ্নি করেছিলেন, যারা টাকা পয়সা জমা রেখেছিলেন, তাদের টাকাটা যেন ফেরত পাওয়া যায়, অর্থাৎ তিনি আসার সাথে সাথে যাতে কোনো পক্ষ তাকে অপহরণ না করে বা অন্য কোনো ঘটনা যাতে না ঘটে, সেই ইতিবাচক দিক চিন্তা করেই কিন্তু আদালত এই গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। এর আগে গত রোববার ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে হাইকোর্টের কাছে আবেদন করা হয় যে প্রশান্ত কুমার হালদার ওরফে যিনি পিকে হালদার নামে পরিচিত, তিনি দেশে ফিরতে চান এবং এই যে টাকাগুলো যে নামে বেনামে লোন নিয়ে যে লোপাট হয়েছে, সেই টাকাগুলো ফেরতের ব্যাপারে তিনি সহযোগিতা করতে চান। এক্ষেত্রে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্যান্য যে সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, তারা যেন তাকে কোনো ধরনের হয়রানি না করে, সে বিষয়ে একটি আবেদন তিনি করেছিলেন। আদালত সেটি সেই আবেদনটির প্রেক্ষিতেই কিন্তু আজ ফেরার পরে তিনি আইনি হেফাজতে থাকবেন এবং আইনি হেফাজতে থেকে তিনি এই টাকাগুলো যেন ফেরত দেওয়ার ব্যাপারে সহযোগিতা করবেন। আর একটু ব্যাকগ্রাউন্ড আপনাকে বলি যে পিকে হালদার যখন দেশ ছেড়ে পালিয়ে চলে গিয়েছিল, পরবর্তীতে বিভিন্ন যারা অর্থলগ্নি করেছিলেন এই প্রতিষ্ঠানগুলোতে, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড অথবা পিপলস লিজিং, তারা বিভিন্ন সময় তারা হাইকোর্টে আবেদন করেছিলেন। এর প্রেক্ষিতে পিকে হালদারের পাসপোর্ট জব্দ এবং তাকে যাতে দেশে বাইরে যেতে না দেওয়া এবং তার পরিবারের অন্যান্য সদস্য, তার স্ত্রী এবং অন্যান্য সহ প্রায় ২০ জনকে তাদের বাইরে যেতে না যাওয়ার জন্য ইমিগ্রেশনকে জানানো হয়েছিল। যদিও পিকে হালদার তার আগেই চলে গেছেন এবং এই সংস্থা, এই যে আর্থিক প্রতিষ্ঠান, এটির সব নাজুক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালিদকে কিন্তু তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এটার চেয়ারম্যান হিসেবে। পরবর্তীতে উনি দেখেছেন যে এমনই বাজে অবস্থা যে এটিকে আবার নতুন করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার মতো অবস্থা নেই। এর পরবর্তীতে সাবেক সচিব নজরুল ইসলাম খান, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখনও তিনি দায়িত্বে রয়েছেন এবং পিপলস লিজিংও চাচ্ছে যে তিনি ফিরে আসুক এবং ফিরে এসে যেন তার টাকা পয়সা যেগুলো তিনি লোপাট করেছেন এবং অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে ছিটিয়ে আছে,
এগুলো তিনি যেন আবার ফিরিয়ে দিতে পারেন, এই কারণেই আসলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। এবং আদালত বলেছেন যে তিনি কবে, কখন এবং কোন ফ্লাইটে আসবেন সেই তথ্যগুলো যেন পিপলস লিজিং আদালতকে জানান। আদালত যেটি করবে, এক্ষেত্রে আমরা পত্রপত্রিকাগুলোতে যেটি দেখতে পাচ্ছি যে 25শে অক্টোবর তার এমিরেটস এয়ারলাইন্সের একটি টিকিট কাটা হয়েছে, দুবাই থেকে তিনি ঢাকায় ফিরছেন, এই তথ্যটি কি সঠিক? এই তথ্যগুলোই পিপলস লিজিং এর ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড তারা আদালতকে জানাবেন। আদালত এর পরবর্তীতে যেটি করবেন যে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ, অ্যাটর্নি জেনারেল এবং দুদকের যে আইনজীবী আছেন তাদেরকে নির্দেশনা দিবেন, তারা এয়ারপোর্টে গিয়ে সরাসরি পিকে হালদারকে তাদের হেফাজতে নিয়ে নেবেন এবং এই হেফাজতে নেওয়ার পরেই তিনি সম্পূর্ণ আইনি আওতার ভিতরেই থাকবেন এবং নজরদারির ভিতরে থাকবেন এবং তার মাধ্যমেই ধরনের যেটা হয়েছে সেইগুলাই উদ্ধার করার একটা ব্যবস্থা করা হবে বলে মনে হচ্ছে। জাভেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ বিষয়ে আরো কোনো তথ্য থাকলে নিশ্চয়ই আপনি আবার আমাদের সঙ্গে যুক্ত হবেন। সহকর্মী জাভেদ আক্তার ছিলেন আমাদের সঙ্গে। হাইকোর্টের যে নির্দেশনাটি এসেছে পিকে হালদার সম্পর্কে, সেই বিষয়টি নিয়ে তিনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। পরের খবরে চোখ রাখছি। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৪র্থ শ্রেণীর কর্মচারী আখতারুজ্জামান খানের অবৈধ সম্পদের খোঁজে তার মিরপুরের বাড়িতে এখন অভিযান চালাচ্ছেন দুদক কর্মকর্তারা। উপসহকারী পরিচালক শাহিদুর রহমানের নেতৃত্বে এই দলে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরাও আছেন। বাড়ির বিষয়ে তথ্য নিচ্ছেন তারা। আর দুদকের কাছে অভিযোগ আছে আক্তারের নামে মিরপুরে একটি 6তলা বাড়ি, একটি ফ্ল্যাট ও 3টি প্লট আছে। এছাড়াও তার গ্রামের বাড়ি ময়মনসিংহে কয়েক একর জমি কিনেছেন আক্তার। শত কোটি টাকার মালিক বনে গেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৪র্থ শ্রেণীর এই কর্মচারী। মালিকদের হুমকিতেও কর্ণপাত করছেন না পণ্যবাহী নৌযান শ্রমিকরা। চট্টগ্রাম, মোংলা, বরিশাল, আশুগঞ্জ সহ দেশের সব বন্দরে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন তারা। ভোগ্যপণ্য, নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন সামগ্রী নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খালাসের অপেক্ষায় 40টি বড় কার্গো জাহাজ। ধর্মঘটের কারণে এসব জাহাজ থেকে পণ্য খালাস এবং পরিবহন দুটোই বন্ধ। কাজ না থাকায় কর্ণফুলী নদীতেই অসংখ্য লাইটার জাহাজ, অয়েল ট্যাঙ্কার ও বাল্কহেড অলস পড়ে আছে। ব্যবহৃত হচ্ছে বিভিন্ন শিল্প কলকারখানার কাঁচামাল পরিবহনের কাজ। মোংলা, বরিশাল, নারায়ণগঞ্জ ও আশুগঞ্জ সহ অন্যান্য নদী বন্দরেও একই অবস্থা। শ্রমিক ধর্মঘটের কারণে বরিশালের কেটিসি ঘাটে ট্রাক, তেলের ট্যাঙ্কার ও লরি পণ্য খালাসের অপেক্ষায় আছে। নষ্ট হওয়ার পথে বিপুল পরিমাণ কাঁচামাল। এরকম 15 দফা দাবি আছে, যদি আমাদের এই দাবি মেনে মালিক পক্ষ না নেয় তাহলে আমরা লাগাতার কর্মবিরতি করব। বহুবার দেন দরবার করেও আমরা মালিকদের সরকারের কাছ থেকে কোনো সাড়া পাই নাই। তার ফলশ্রুতিতে আমরা এই আন্দোলনে যেতে বাধ্য হয়েছি। আগামী বছরের শুরুতেই ঐতিহ্যবাহী পুরাতন কারাগারটি সংরক্ষণ সহ এর আশপাশের এলাকা আধুনিকায়নের কাজ শুরু করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করে চকবাজার হয়ে পুরাতন কারাগারের আশপাশের এলাকা পরিদর্শন শেষে একথা জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। নকশা নিয়ে এই এলাকার অবৈধ স্থাপনা চিহ্নিত করে কিভাবে সড়ক প্রশস্ত করা যায় এর পরিকল্পনা চূড়ান্ত করেন মেয়র। এ সময় পুরনো কারাগারের ইতিহাস সংরক্ষণ করে জাদুঘরে রূপান্তর করা সহ এই এলাকায় নান্দনিক পরিবেশ বাস্তবায়নের প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে জানিয়ে মেয়র বলেন, অবৈধ কোনো স্থাপনাই থাকবে না। ইতিহাসটাকে জাগ্রত রেখে সংরক্ষণ করে এটা কারাম জাদুঘর সহ এখানে একটি নান্দনিক পরিবেশ এবং এই অত্র এলাকা যেহেতু ঢাকার একটি ঐতিহ্যবাহী এলাকা, ব্যবসায়িক প্রাণকেন্দ্র, এই ব্যবসায়িক প্রাণকেন্দ্রের যেই যাতায়াতের সুবিধা, যে সুযোগ সুবিধা সেগুলোকে সংরক্ষণ করে সেগুলোর সুবিধা আরও বৃদ্ধি করে এখানে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেই প্রকল্প বাস্তবায়নেই আমরা আজকে এসেছি। যেগুলো ভাঙা প্রয়োজন ছিল সেগুলো অপসারণ হয়ে গেছে। এখন ইনশাল্লাহ আমরা আশা করছি যে আগামী বছরের প্রথম দিকেই কাজ আরম্ভ করা যাবে। ঝুলন্ত তার অপসারণ করে মাটির নিচ দিয়ে সংযোগ নেওয়ার কাজ শুরু করেছে ইন্টারনেট ও কেবল অপারেটরদের সংগঠন আইএসপিএবি ও কোয়াব। দুপুরে জিগাতলা মোড়ে সংস্করণ কাজের উদ্বোধন করা হয়। এ সময় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, আইএসপিএবি ও কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, কোয়াবের পক্ষ থেকে একসাথে কাজ করার কথা জানানো হয়। রাজধানী থেকে ইন্টারনেট সরবরাহকারী আর ডিশ সংযোগকারী তারের জাল সরাতে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়। আইএসপিএবির সভাপতি এম এ হাকিম ইন্টারনেটের তার সরবরাহ নিয়ে জনসাধারণের ভোগান্তি কমাতে সিটি কর্পোরেশনের পাশাপাশি জনগণকেও প্রতিটি বাড়ির মাঝখানে জায়গা রাখার আহ্বান জানান। কোঅপ সভাপতি আনোয়ার পারভেজ বলেন, ভূগর্ভস্থ লাইন বসাতে রাস্তার ক্ষতি সাধন যত কম করা যায় এর সর্বাত্মক চেষ্টা থাকবে। শারদীয় দুর্গোৎসবের খবর। 22 অক্টোবর মহাষষ্ঠী তিথিতে হবে বোধন, পরদিন সপ্তমী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল অনুষ্ঠান। তবে এবার করোনার কারণে গত বছরের চেয়ে সারা দেশে মণ্ডপের সংখ্যা কিছু কমেছে, সে সংখ্যাটা 1000-এরও বেশি। আর আচার অনুষ্ঠানেও থাকছে না বাড়তি কোনো আয়োজন, জানাচ্ছেন নাজিয়া আফরিন। শরতের শিউলি এরই মধ্যে জানান দিয়েছে এসেছে বাঙালির সার্বজনীন দুর্গোৎসব। যদিও ধর্মীয় আচার মেনে এবার আশ্বিনে নয় কার্তিকে শুরু হচ্ছে পূজার মূল আনুষ্ঠানিকতা। মাতৃবন্দনার প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে। ঢাকেশ্বরী সহ সারা দেশের মণ্ডপগুলোতে সামাজিক নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। থাকছে না প্রসাদ বিতরণের মতো ভিড় হয় এমন আয়োজন। মায়ের প্রসাদ আমরা যে প্রসাদ বিতরণ করি সে প্রসাদটাও এবার হচ্ছে না। অষ্টমী মহাষ্টমীর দিন যে মহাপ্রসাদ বিতরণ করা হয় সেটাও এবার হবে না। মাকে পুজো দেওয়ার জন্য যে প্রসাদটা হয় সেটাই শুধু হবে। মাকে নিবেদন করার জন্য যে প্রসাদ ভক্তরা যারা অঞ্জলি দেবে তাদের হাতে সেই প্রসাদটাই তুলে দেওয়া হবে। এবার রাজধানীতে পূজা মণ্ডপের সংখ্যা কম, মাস্ক পরা, হাত স্যানিটাইজ করার পর্যাপ্ত ব্যবস্থা রাখছেন সবাই। রমনা কালী মন্দির বিনামূল্যে মাস্ক দেবে ভক্তদের। আবার মিডিয়া পাড়ার পুজোর আয়োজনে থাকছে ক্রান্তিকালে সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার প্রচেষ্টায় 10 টাকায় পুজোর কাপড় কেনার সুযোগ। এদিকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী দুর্গাপূজার উৎসব আয়োজনও একেবারে ঘরোয়াভাবে। মাত্র 24টি মণ্ডপের আয়োজন করেছেন তারা। করোনাকালের 8 মাসে আর্থসামাজিক টানাপোড়েনের ছাপ কিছুটা পড়লেও পূজার আড়ম্বরতায় থাকছে না আন্তরিকতার কোনো ঘাটতি। আগেবার যেভাবে আমরা জাঁকজমকপূর্ণভাবে করেছিলাম, যেটা উৎসব করেছিলাম, এখন আমরা উৎসব করছি না, আমরা মা দুর্গার পুজোটাই শুধু করছি এবং সরকার বিধি যেটা আছে সেটা আমরা আপ্রাণ চেষ্টা করব মেনে চলার জন্য। বুধবার সন্ধ্যায় পঞ্চপ্রদীপের শিখায় বোধন হবে দুর্গতি নাশিনী দেবী দুর্গার। সায়ংকালে চণ্ডীপাঠ আর ঢাকঢোল কাঁসার শব্দে মুখরিত পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। জগৎময়ী এই জগতের এই হৃদয়ে মন্দিরে যদি মাকে আমরা ঘরে বসেও যদি সেই আরাধনা সেই প্রার্থনায় যদি করি, মা সেটাও গ্রহণ করবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। আন্তরিকতায় ভালোবাসায় চলছে মিডিয়া পাড়ার দুর্গোৎসবে 10 টাকায় নতুন পোশাক বিক্রি, যেখানে ধর্ম বর্ণ শ্রেণী কোনো ব্যবধান করে না। সামর্থ্যের চাইতে এখানে উৎসবে বাঙালির সার্বজনীনতার মায়াই শেষ কথা। ব্রেন স্ট্রোকের পর স্বজনের কাছেও বোঝা যায় নারী। এমন আন্তরিকতায় তার সুখ মুহূর্তেই হাসি, মুহূর্তেই অশ্রুর জলাঞ্জলি। এটিএন নিউজের আয়োজন মানেই সাধারণের অসাধারণ গল্প, যেখানে মায়ার মিশেলে বাধা থাকে প্রতিটা মুহূর্ত। মিডিয়াপাড়া সার্বজনীন দুর্গোৎসবও সে মায়ারই বাঁধন। এবার যে মিছিলে যোগ দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, তাতে সেই শনিবার থেকে কারওয়ান বাজারে এটিএন নিউজের অফিসের সামনে রোজ উৎসবের পোশাক নিয়ে হাজির ওরা। উৎসব মানেই শিশুদের হাসিতে ভাষা, যার অভাব হয়নি এখানে নিজের পছন্দের পোশাক কিনে হাসি মুখে বাড়ি ফেরা। না, দানের পোশাক না, পুরো 10 টাকায় এখান থেকে পোশাক কিনেছেন সবাই। বুধবারও চলবে 10 টাকায় উৎসবের এমন পোশাক বিক্রি। 10 টাকা দিয়ে পূজার কাপড় কিনছি, খুব ভালো লেগেছে আমার। পূজা তো ঘুরতে আসবো, মেয়ে নিয়ে এই জামা পরে ঘুরতে নিয়ে আসবো। আমরা সাধারণত দেখি যে সব জায়গায় কিন্তু একটা বিতরণ উপহার এই উৎসব কেন্দ্রিক থাকে। মাত্র 10টি টাকা দিয়ে তিনি তার সেই কাপড় কিনছেন এবং এখানে যে আত্মমর্যাদার যে জায়গাটা, যে আমি আমার উৎসবটা করছি, আমার এখানে কন্ট্রিবিউশন আছে। তবে বিকেলে এই ঝাঁপিতে অন্য এক আলোর ছটা। ওই যে উৎসবটা সবার, দুর্গোৎসবে তৃতীয় লিঙ্গের মানুষগুলোও এসেছে। দেখে বুঝে মনে ধরলেই পোশাক নিয়েছে ওরা।
সার্বজনীনতার এমন রং আগে কি দেখেছে কেউ? না, ভালো লেগেছে। এটা সবার জন্য উন্মুক্ত, যেহেতু আমাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে এখানে নিজস্বভাবে কেনার জন্য। এখানে কোনো জড়তা নেই, এই জিনিসটা খুব ভালো লাগছে যে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে নিয়ে যেতে পারছি। এখানে আমাদের 10 টাকা দিচ্ছি, যে এটা আমার একটা পাওয়ার, সেই পাওয়ার থেকে যে আমি করতেছি এর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এটিএন নিউজ যে এই প্রোগ্রামটা করছে তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। মানুষের মাঝে খুশি বিতরণ করা এটাও ভাগ্যের ব্যাপার, তো সেক্ষেত্রে আমি এখানে অংশগ্রহণ করতে পেরেছি, এটার জন্য আমি অনেক আনন্দিত। এদিকে মিডিয়া পাড়ার পূজা মণ্ডপে ব্যস্ততার শেষ নেই। রোদ বৃষ্টি, সেই সাথে করোনাকালে সংক্রমণ ঠেকাতে যত প্রস্তুতি নেওয়া দরকার তার সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূজা শুরু হওয়ার আগেই কিন্তু পূজার উৎসবটা আমরা শুরু করে দিয়েছি মিডিয়া পাড়ায়। 10 টাকায় কাপড় পাওয়া যায়, এটা আসলে আপনি চাইলে বিনা পয়সায়ও দিতে পারতেন, 10 টাকা নেওয়াটা টোকেন। কিন্তু 10 টাকা নেওয়াটা হলো ওই মানুষটাকে মর্যাদা দেয়া। গত বছর আমাদের অনেক ভুল ছিল, সেটা থেকে শিক্ষা নিয়ে আমরা চেষ্টা করব এবার অনেক নির্বিঘ্নে পূজাটা করতে, এবং আমি নিশ্চিত যারা আসবেন তারা আনন্দটা ভালোভাবে করতে পারবেন। 21 অক্টোবর অর্থাৎ বুধবার সন্ধ্যা 6টায় দেবীর বোধন দিয়ে শুরু হবে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে একথা বলেন তিনি। বুধবার সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি আরো বলেন, বিএনপি বহির্বিশ্বে জনমত তৈরির জন্য নিজস্ব পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এবং আমি মনে করি যে এই অসাম্প্রদায়িক বাংলাদেশে অবশ্যই এখানে শারদীয় সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব সম্প্রীতি অটুট থাকবে। অতীতে যেমন ছিল তেমনই অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি। আমি সকলকেই এই দুর্গোৎসবে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করব। বাইজেস্টের বিরতি নেবার সময় হলো, এরপর জানিয়ে ফিরছি। কক্সবাজারে অবৈধভাবে পাহাড় কাটার সময় নিহত 2। মানিকগঞ্জে নদীগর্ভে বিলীন 3 শতাধিক ঘরবাড়ি। স্কুলে হচ্ছে না বার্ষিক পরীক্ষা, পাশ করবে সবাই। করোনায় শিশুকে সক্রিয় রাখতে মনোবিজ্ঞানীদের পরামর্শ। দেশে ঢোকা মাত্র পিকে হালদারকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের। পরিবার পরিকল্পনা কর্মচারী আক্তারের বাসায় দুদকের অভিযান। কাজ হয়নি, মালিকদের হুমকিতে নৌ শ্রমিকদের ধর্মঘট অব্যাহত। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। জানিয়ে দিচ্ছিলাম শিরোনামগুলো আরেকবার। কক্সবাজারের রামুর কাওয়ার খোপে অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে রামুর কাওয়ার খোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতের অন্ধকারে পাহাড় কেটে মাটি নিয়ে পার্শ্ববর্তী জায়গা ভরাট করা হচ্ছিল। এ কাজে কয়েকজন শ্রমিক রাতে মাটি কাটছিলেন, আর এ সময় পাহাড়ের একটি অংশ তাদের উপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই 2 শ্রমিকের মৃত্যু হয়। নিহত মুজিবুর রহমান রামু কাওয়ারখোপ লট উখিয়ারঘোনা এলাকার এবং আলী হোসেন উখিয়ারঘোনা স্কুলপাড়ার বাসিন্দা ছিলেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, আর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাঁশফাড়ি সীমান্তে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এক রোহিঙ্গা ইয়াবা কারবারি। আজ ভোরে সীমান্তের 35 নং পিলারের কাছে এই বন্দুকযুদ্ধ হয়। বিজিবি জানায় গোপন তথ্যের ভিত্তিতে তারা বাঁশফাড়ি সীমান্তে অবস্থান নেয়। এ সময় ইয়াবা কারবারিরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে বিজিবিও পাল্টা গুলি চালায়। বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় আধামকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় 1 নলা বন্দুক ও 2 রাউন্ড কার্তুজ ও 40,000 পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। নিহত ইয়াবা কারবারি মোহাম্মদ আধাম তুমুপ্রু কোনাপাড়া রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। মানিকগঞ্জে কালীগঙ্গা, ধলেশ্বরী ও যমুনার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে আশপাশের গ্রামের 3 শতাধিক ঘরবাড়ি, আর হুমকির মুখে রয়েছে আরও শতাধিক। পানি কমার পর থেকে আবারও কালীগঙ্গার ভাঙনে সিঙ্গাইর উপজেলার মাটিকাটা বাজার ও আশপাশের 3টি গ্রামের অনেক ঘরবাড়ি ও দোকানপাট বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে স্থানীয় মসজিদ সহ অনেক ঘরবাড়ি। দৌলতপুর উপজেলায় ভাঙনের শিকার হয়েছে 250 পরিবার। তবে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। অবস্থায় রয়েছে, আমাদের জীবন বিপন্নে, এখন আমরা আতঙ্কে। আমাদের এলাকা ভাঙে গেছে, আমরা কোনো সরকারি কোনো অনুদান পাইনি এখনো। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই বোয়ালি এলাকায় জরুরি আপৎকালীন কাজ শুরু করেছি। এছাড়া মাটি কাটা এবং বাঁচা মারার কাজ বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন চাওয়া হয়েছে। আমরা এবার যাবো একটু বরিশালে। বরিশালের প্রতিনিধি হুমায়ুন কবির আমাদের সঙ্গে আছেন। নৌযান শ্রমিকদের যে ধর্মঘট চলছে এবং সেই ধর্মঘটগুলো নদী বন্দরগুলোতে পণ্য পরিবহন এবং ওঠানো নামানোর কাজ বন্ধ, এই বিষয়গুলো নিয়ে কি ধরনের অবস্থার সৃষ্টি হয়েছে সেই সব বিস্তারিত জানবো হুমায়ুন কবিরের কাছ থেকে। হুমায়ুন কবির, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। যে আপনি জানেন যে এই পণ্যবাহী নৌযান শ্রমিক ফেডারেশন তাদের ধর্মঘট চলছে। এই ধর্মঘট আজকে দ্বিতীয় দিনে সবকিছু অচল অবস্থার সৃষ্টি হয়েছে বলা চলে, কারণে যেখানে কোনো ধরনের যে পণ্য ওঠানামা করছে না। আমি এখন দাঁড়িয়েছি বরিশাল যে 2টি ঘাট রয়েছে, সাদমারি এবং কেটিসি ঘাট। আমি কেটিসি ঘাট রয়েছে, এখান থেকে মূলত যে পণ্য সামগ্রী এসে থাকে বিভিন্ন নৌযানে, এখান থেকে খালাস হয়ে থাকে, কিন্তু এখানে মালামাল পরিবহন এবং খালাস সবকিছু বন্ধ রয়েছে এবং ট্রাকগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে। তারা 2 দিন তারা কোনো মালামাল পরিবহন করতে পারছে না। দেখি শ্রমিক ফেডারেশনের যেখানে নেতৃবৃন্দ রয়েছে এবং তারা সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে লঞ্চ ঘাট এবং বিভিন্ন এলাকায়। তারা বিক্ষোভ মিছিল করার পরে নেতৃবৃন্দ জানিয়েছে যে তাদের দাবি আদায় না পর্যন্ত এই অবিরাম কর্মসূচি অব্যাহত থাকবে। দেখি মালিক পক্ষ বলছে তাদের এই দাবি অযৌক্তিক, সুতরাং এই দাবি তারাও বলছে যে মানা সম্ভব না। তবে উভয় পক্ষই শ্রমিক নেতৃবৃন্দ বলেছেন যে আলাপ আলোচনার মাধ্যমে এটি হয়তো নিরসন করা সম্ভব। এদিকে এই ধর্মঘট নিরসনের জন্য কোনো উদ্যোগ এখন নেওয়া হচ্ছে না। প্রশাসন বা কোনো পক্ষ থেকে মালিক পক্ষ কেউ এখনো এগিয়ে আসেনি, এই কারণে ধর্মঘট চলছে। আর ধর্মঘটের কারণে আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে দাঁড়িয়ে আছি নদীর মাঝখানে, যে পরিবহন যে আপনার তেলের ট্যাঙ্কার এবং বিভিন্ন ধরনের পণ্য যে জাহাজগুলো সেগুলো নোংর করে রাখা হয়েছে। লাইটার জাহাজ ওখানে দাঁড়িয়ে রয়েছে, আপনাকে দেখানোর আমি চেষ্টা করছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই নৌযানগুলো এখানে সারিবদ্ধভাবে রয়েছে এবং এখানে যারা শ্রমিকরা রয়েছেন তারা মূলত এখানে তাদের অলস জীবন তারাই করছেন, তারা এখন কোনো কাজ তাদের নেই। এবং এই শ্রমিকরাও জানিয়েছেন যে খুব দ্রুত এই নৌযান ফেডারেশনের যে অবিরাম কর্মসূচি এটি অবসান হওয়া উচিত। এই ছিল আমার কাছে বরিশাল নৌযান শ্রমিকদের যে অবিরাম কর্মসূচির সর্বশেষ অবস্থা। হুমায়ুন কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির, জানাচ্ছিলেন সেখানকার নৌ ধর্মঘট সম্পর্কে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ জানাবো। সরকার নতুন করে আলুর দাম নির্ধারণ করে দিলেও বাজারে এখনই তার প্রভাব দেখা যায়নি।
খুচরা পর্যায়ে আলু বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। বিক্রেতারা বলছেন তাদের কাছে আগের দামে কেনা আলু শেষ না হওয়া পর্যন্ত হ্রাসকৃত নতুন দামে বিক্রি করা সম্ভব নয়। সরকার দ্বিতীয় দফায় কৃষি বিপণন অধিদপ্তর, হিমাগার মালিক ও আড়তদারদের সঙ্গে বৈঠক করে পাইকারি পর্যায়ে ৩০ ও ভোক্তা পর্যায়ে ৩৫ টাকা কেজি প্রতি আলুর দাম নির্ধারণ করে দেয়। আড়তদাররা বলছেন বাজারে আলুর দাম কমতে আরও ২ থেকে ৩ দিন লাগবে। কম দামে আলু বাজারে এলে দাম কমবে। আজও প্রতি পাল্লা আলু ২১০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হয়েছে। পাইকারি পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। এদিকে সরকার নির্ধারিত দামে আলু কিনতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন খুচরা বিক্রেতারা। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। রাঙামাটির লংগদুর বৈরাগী বাজার এলাকায় সমতল ভূমিতে উচ্চ ফলনশীল জাতের পেঁপে চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষক মমিনুল হক। কয়েক বছর ধরেই উচ্চ ফলনশীল জাতের পেঁপে চাষ করছেন তিনি। গত বছর ডিসেম্বরে ১ একর জমিতে রোপণ করেন তাইওয়ানের উচ্চ ফলনশীল বামন প্রজাতির রেড লেডি পেঁপে। এরই মধ্যে বাগানের ৯ শতাধিক গাছে প্রায় ২৯ মেট্রিক টন ফল ধরেছে। চলছে বিপণনের প্রক্রিয়া। মমিনুলের সাফল্যে উৎসাহিত হচ্ছেন এলাকার অন্যান্য চাষিরাও। স্থানীয় কৃষি বিভাগ বলছে রাঙ্গামাটি জেলায় ১৬৭৮ হেক্টর জমিতে পেঁপের ব্যাপক ফলন হয়েছে। ন্যায্য মূল্য পেতে কৃষি বিভাগের অনলাইনের মাধ্যমে ফল বিক্রির পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। আবার বাজেস্টেল বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে ফিরছি। ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ভূমিধস, শতাধিক মানুষের প্রাণহানি। আইপিএলে আজ কলকাতার প্রতিপক্ষ বেঙ্গালুরু। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। এবার দেশের বাইরের খবর জানাবো। অন্য অনেক দেশের মতো করোনায় বিপর্যস্ত না হলেও অব্যাহত বন্যায় নাজেহাল ভিয়েতনামের মানুষ। গত ২ সপ্তাহে বন্যা ও ভূমিধসে দেশটিতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। বিশেষ করে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রান্তিক এলাকা একেবারে পানির নিচে। অসংখ্য বাড়িঘর বন্যার পানিতে বিলীন হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, বিনষ্ট হয়েছে বিপুল পরিমাণ খাদ্যশস্য। প্রায় ৬ লাখ মানুষকে সরকারি আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একটি সেনা ক্যাম্পে ভূমিধসে ২২ জন সেনা সদস্য মারা গেছেন। গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত হয় ভিয়েতনামে। এরপরে বন্যার কবলে পড়ে দেশটি। ভিয়েতনামের সেনাবাহিনী ও রেডক্রস আকাশ ও নৌপথে দুর্গত মানুষদের সহায়তা করছে। মহানবীর বিতর্কিত কার্টুন নিয়ে ক্লাসে আলোচনার জেরে ফ্রান্সে শিরচ্ছেদ করে স্যামুয়েল প্যাটি নামে একজন স্কুল শিক্ষককে হত্যার ঘটনায় দেশটির রাজধানী প্যারিসের বাইরে একটি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে গ্র্যান্ড পন্তিন এলাকায় অবস্থিত মসজিদটি বুধবার থেকে ৬ মাসের জন্য বন্ধ থাকবে। মসজিদটিতে প্রায় ১৫০০ মুসল্লি নামাজ পড়তেন। কর্তৃপক্ষের অভিযোগে শিক্ষককে হত্যার আগে মসজিদটির ফেসবুক পেজ থেকে তার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হয়েছিল। কর্তৃপক্ষের এই নির্দেশনার একটি নোটিশও মসজিদের বাইরে লাগিয়ে দিয়েছে পুলিশ। গত শুক্রবার শিক্ষার্থীদের সঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতর্কিত একটি কার্টুন নিয়ে আলোচনা করা ইতিহাসের ওই শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ চলছে। পার্লামেন্টে দাঁড়িয়ে ১ মিনিট নীরব থেকে ওই শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আইন প্রণেতারা। এরই মধ্যে শিক্ষার্থী সহ অন্তত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ৫০টিরও বেশি মুসলিম সংগঠনের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এদিকে ফোন আলাপে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর পাশে থেকে সন্ত্রাস বিরোধী লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
খেলার খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ একমাত্র ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি শুরু হবে রাত 8টায়। এবারের আসরে এখন পর্যন্ত 9 ম্যাচ খেলেছে কলকাতা, এর মধ্যে 5টিতে জয় এবং 4টিতে হেরেছে। 10 পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে রয়েছে মর্গানে কলকাতা। দলটির অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দীনেশ কার্তিক, আর এই দলের নেতৃত্ব কাঁধে নিয়ে শেষ ম্যাচে হায়দ্রাবাদকে সুপার ওভারে হারায় কেকেআর। তবে চলতি আসরে বিরাট কোহলি বেঙ্গালুরু বিপক্ষে প্রথম দেখায় পয়েন্ট খুইয়েছে কলকাতা। সমান সংখ্যক ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 3 নম্বরে অবস্থান করছে বেঙ্গালুরু। গত ম্যাচে রাজস্থানের বিপক্ষে 7 উইকেটে জয় তুলে নেয়। আজকের ম্যাচেও আত্মবিশ্বাসী বিরাটের দল। শেষ করার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। স্কুলে হচ্ছে না বার্ষিক পরীক্ষা, পাশ করবে সবাই। করোনায় শিশুকে সক্রিয় রাখতে মনোবিজ্ঞানীদের পরামর্শ। দেশে ঢোকা মাত্র পিকে হালদারকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের। পরিবার পরিকল্পনার কর্মচারী আক্তারের বাসায় দুদকের অভিযান। কাজ হয়নি মালিকদের হুমকিতে, নৌ শ্রমিকদের ধর্মঘট অব্যাহত। কক্সবাজারে অবৈধভাবে পাহাড় কাটার সময় নিহত 2। মানিকগঞ্জে নদী গর্ভে বিলীন 3 শতাধিক ঘরবাড়ি। ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ভূমিধস, শতাধিক মানুষের প্রাণহানি। আইপিএলে আজ কলকাতার প্রতিপক্ষ বেঙ্গালুরু। এই ছিল নিউজ আওয়ারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার লিখে স্পেস দিয়ে AN লিখে পাঠিয়ে দিন 5959 নম্বরে।